1981 সালের 30 মে রাত 3:45 চট্টগ্রাম সার্কিট হাউসের চারপাশ তখন বৃষ্টি শব্দে মুখর। হঠাৎই বিকট শব্দে দুটি রকেট আর গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল পুরো ভবন। অন্ধকারের বুক ছিঁড়ে ছুটে এলো এক ঝাঁক স্টেন গানের গুলি। কক্ষের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সামনেই অস্ত্র হাতে দাঁড়িয়ে কয়েকজন সেনা কর্মকর্তা। রাষ্ট্রপতি দৃঢ় কণ্ঠে শুধু একটি প্রশ্ন করছিলেন, তোমরা কি চাও? কোনো উত্তর আসেনি। এর বদলে গর্জে উঠেছিল স্বয়ংক্রিয় মেশিন গান। মুহূর্তে রক্তে ভেসে যায় সার্কিট হাউসের দোতলার মেঝে। লুটিয়ে পড়েন রাষ্ট্রপতি, আর চোখের পলকে বদলে যায় বাংলাদেশের ইতিহাস। কিন্তু কিভাবে সম্ভব হয়েছিল এই নৃশংস হত্যাকাণ্ড? রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল ব্রাঞ্চ পুলিশ আর পিজিআর এর ডজন ডজন সশস্ত্র সদস্য সেদিন কি করেছিল? কেন একজন হামলাকারীকেও আটকানো গেল না? আর কিভাবে ৪৫ বছর ধরে ধোঁয়াশায় ঢেকে রাখা হলো এই হত্যাকাণ্ডের আসল সত্য? আজকের ভিডিওতে আলোচনা করব 1981 সালের সেই কালো রাতের হারিয়ে যাওয়া কিছু সত্য নিয়ে। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানে হেডফোন গুঁজে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী সেদিন হামলা চালাতে এসেছিল মাত্র 14 থেকে 16 জন জুনিয়র সেনা কর্মকর্তার একটি দল। কমান্ডো স্টাইলে চালানো এই হামলার শুরুতেই তারা পরপর দুটি রকেট নিক্ষেপ করে। ভবনটির নিচতলায় রকেট দুটি আঘাত হানার পরেই শুরু হয় তীব্র গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবর্ষণ। একদল হামলাকারী মূল সিঁড়ি দিয়ে আর অন্য দলটি পেছনের সিঁড়ি দিয়ে হানা দেয় দোতলায়। সেখানকার একটি কক্ষে অবস্থান করছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গোলাগুলির শব্দে রাষ্ট্রপতি নিজে দরজা খুলে বের হয়ে এলে তাকে অত্যন্ত কাছ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। অথচ আশ্চর্য বিষয় হলো, এই হামলাকারীদের আটকানো তো দূরের কথা, নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে একজন বিদ্রোহী কর্মকর্তাও সামান্য আহত হননি। যে ভবনে দেশের রাষ্ট্রপ্রধান অবস্থান করছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কিভাবে এত সহজে ভেঙে পড়ল? তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে সিকিউরিটির এমন কিছু গাফিলতি যা কেবল চরম অবহেলাই নয়, বরং গভীর কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। হামলার রাতে সার্কিট হাউসের প্রধান লোহার গেটটি সারা রাতে সম্পূর্ণ খোলা ছিল। হামলাকারীরা কোনো বাধা ছাড়াই আগে থেকেই মন কষাকষি চলছিল। কমিশন বলছে ওই বদলির আদেশ মঞ্জুর একেবারেই মেনে নিতে পারেননি। কিন্তু সার্কিট হাউসে পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ এবং প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট থাকা সত্ত্বেও পুরো গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থা সেদিন কিভাবে ব্যর্থ হলো তা এক বিরাট প্রশ্নচিহ্ন হয়ে থাকে। 30 মে সকাল হতে না হতেই পরিস্থিতি আরো জটিল রূপ নেয়। হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির মরদেহ সার্কিট হাউসের দোতলায় সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়েছিল। স্থানীয় পুলিশ বা সিভিল প্রশাসনও তা উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি। সকাল 8:30টার দিকে দুটি সামরিক জিপ ও একটি ভ্যান নিয়ে আবার সার্কিট হাউসে ফিরে আসে সশস্ত্র বিদ্রোহীরা। এনএসআই কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বিছানার সাদা চাদরে মুড়িয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ তুলে নেওয়া হয় সামরিক ভ্যানে। সেখান থেকে মরদেহটি সরিয়ে গুম করে ফেলে বিদ্রোহীরা। অন্যদিকে চট্টগ্রাম থেকে জেনারেল মঞ্জুর ঘোষণা দেন সরকার উৎখাত করা হয়েছে এবং সামরিক শাসন জারি করা হয়েছে। কিন্তু ঢাকায় বসে তৎকালীন সেনা প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ কঠোর অবস্থান নেন। পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আত্মসমর্পণ ছাড়া কোনো কথা নেই। 1 জুনের মধ্যে বিদ্রোহীদের সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায়। উপায় না দেখে রাতের অন্ধকারে জেনারেল মঞ্জুর অনুসারীদের নিয়ে পালিয়ে যান পাহাড়ি অঞ্চলের দিকে।
সেদিন রাতেই সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ চট্টগ্রামের কাপ্তাই রোডের পাথরঘাটা গ্রামের একটি অজ্ঞাত কবর থেকে উদ্ধার করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষতবিক্ষত মরদেহ। পরদিন মানিকছড়ির এক চা শ্রমিকের ঘর থেকে গ্রেপ্তার করা হয় জেনারেল মঞ্জুরকে। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। সেনানিবাসে ফিরিয়ে আনার পথেই ক্ষুব্ধ সেনা সদস্যদের উত্তেজনার মাঝে রহস্যজনকভাবে গুলিবদ্ধ হয়ে নিহত হন মঞ্জুর নিজেও। ফলে এই হত্যাকাণ্ডের অনেক মূল রহস্যই তার সাথেই চিরতরে ঢাকা পড়ে যায়। রাষ্ট্রপতি নিহত হওয়ার ঠিক এক সপ্তাহ পর ৬ জুন গঠন করা হয়েছিল ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন। প্রথমত তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এই হত্যাকাণ্ডের পেছনের মূল ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের খুঁজে বের করা। কিন্তু রহস্যজনকভাবে মাত্র এক সপ্তাহের মাথায় অর্থাৎ ১৩ জুন কমিশনকে সে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। তাদের কাজ শুধু সীমাবদ্ধ করে দেওয়া হয় নিরাপত্তাজনিত ব্যর্থতা ও প্রশাসনিক ভূমিকা পর্যালোচনায়। ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। কিন্তু আজ দীর্ঘ ৪৫ বছর হয়ে গেলেও সেই মূল তদন্ত প্রতিবেদন সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হয়নি। কেন আলোর মুখ দেখেননি এই ঐতিহাসিক নথি? কারা চেয়েছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের নাম চিরতরে আড়ালে রাখতে? ইতিহাস কি কোনোদিন এই প্রশ্নের উত্তর জানতে পারবে, নাকি বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এই কালরাত চিরকাল এক ধোঁয়াশাতেই থেকে যাবে? জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ড নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে জানাতে পারেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।